তাদের নিয়ন্ত্রণে এবং পরবর্তীতে আশেপাশের দেশগুলোতে উপনিবেশ স্থাপন করা শুরু করে। যেমন এর আগে কিন্তু তোমার গ্রিকরা যখন চূড়ান্ত অবস্থা মানে ক্ষমতার ইয়েতে ছিল, তখন কিন্তু তাদেরও উপনিবেশ ইটালির দক্ষিণ দিকে ছিল। হ্যাঁ, তো একইভাবে রোমানরাও শুরু করে, কিন্তু রোমান সংস্কৃতি, রোমান আর্ট এবং তাদের যে ধর্মবিশ্বাস, মানে প্রতিটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে গ্রিকদের একটা বড় প্রভাব কিন্তু তাদের উপর ছিল। শিল্প মানে একটু পরে আমি দেখাবো, মানে স্থাপত্য থেকে শুরু করে স্কাল্পচার, প্রতিটা ক্ষেত্রেই এমনকি পেইন্টিং এর ক্ষেত্রেও কোনো না কোনো ভাবে কিন্তু তারা গ্রিক শিল্প দ্বারা প্রভাবিত ছিল। রোমানদের খুব গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা আবিষ্কার, যার মধ্যে একটা হলো যে স্থাপত্যের ক্ষেত্রে তারা একটা নতুন উপকরণের ব্যবহার শুরু করলো, যেটা এর আগে কেউ করেনি। সেটা হলো কংক্রিটের ব্যবহার। এটা কি জানো? কংক্রিটের ব্যবহার কিন্তু এর আগে রোমানদের আগে কেউ করেনি আর কি। অর্থাৎ রোমানরাই প্রথম চুনা পাথরের গুঁড়া, তারপরে আগ্নেয় বালি, পানি, পাথরের টুকরা, এগুলো মানে আবিষ্কার করতে পারলো আর কি। এবং কংক্রিট আবিষ্কারের ফলে কিন্তু স্থাপত্যের ক্ষেত্রে অনেক বড় একটা দিগন্ত আর কি খুলে গেল বলতে গেলে। অর্থাৎ এর আগে পাথরের যে কনস্ট্রাকশন গুলো তোমরা দেখো, সেখানে কিন্তু দেখা যাচ্ছে এটা খুলে দিলে এটা যদি ওপেন হয়ে যায় তাহলে বুঝা যাবে করা হলো, বা একটা খিলান তৈরি করা হলো, এবং খিলানের মাঝখানের বা যে কোনো একটা অংশের ছোট একটা পাথরের টুকরা পড়ে গেলে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় পুরা খিলানটাই বা পুরা ওয়ালটাই ভেঙে পড়ার একটা সম্ভাবনা। কিন্তু এই কংক্রিট আবিষ্কার হওয়ার কারণে কংক্রিট দেখো যে আমাদের এখনো যে শাটারিং করে যে বিল্ডিং গুলো করা হয়, তাই না? তো শাটারিং এ কি করা হয়, একটা মানে বেশ আচ্ছা ওদের নামের সাথে ইয়ে নাই কেন? একটা কাঠের তক্তা দিয়ে একটা ফ্রেম করা হয়, তাই না? মানে যেমন পিলার গুলো গুলো যখন করা হয়, তখন চারপাশ থেকে কাঠের তক্তা দিয়ে আটকিয়ে তারপর উপরে খোলা অংশে তোমার সিমেন্ট ঢেলে দেওয়া হয়, তাই না? এবং এই সিমেন্টটা যখন শুকায় যায়, তখন শুকানোর পরে কিন্তু এটা নিজেই একটা পাথরের মতন অবস্থায় চলে যায় আর কি। ফলে আগে যে পাথরের কনস্ট্রাকশন গুলো ছিল, সেখানে কিন্তু অনেক বড় ঝুঁকির একটা জায়গা ছিল আর কি, যে কোনো কারণে পাথর একটা খসে পড়লে দেখা যাচ্ছে যে অনেক সময় পুরো একটা ভল্টই খসে যেতে পারে আর কি, পড়ে যেতে পারে। আচ্ছা, ভল্ট কি সেটা আমি দেখাবো একটু পরে। তোমরা তো খিলান হলো যে তোমার কি বলবো, অর্ধচন্দ্রাকৃতির একটা ইয়ে, জাস্ট লিন্টেল আর কি। লিন্টেলটাই মনে করো জাস্ট হাফ সার্কেল হয়ে উপর থেকে ঘুরে আসলে খিলানের মতন আর কি, খিলান হয়ে যায়। এই কংক্রিটের আবিষ্কারের কারণে তারা কিন্তু অনেক অসাধ্য সাধন করতে পারলো। আগে যেটা স্থাপত্য চিন্তা করা যেত না, সেটা তারা সম্ভব করতে পারলো আর কি, এই কংক্রিট আবিষ্কারের কারণে। এবং সিমেন্ট তৈরির যে কাঁচামাল, যে ধরনের জিনিস দরকার, যেমন চুনা পাথরের গুঁড়া, আগ্নেয় বালি, এই ধরনের জিনিসপত্র কিন্তু ইটালিতে প্রচুর পরিমাণে ছিল। মানে যে গল্পটা শুরু করবো, শেষ যে রাজা ছিল টার্কুইনাস সুপারবাস, এই অপসারণ করে রোমানরা ক্ষমতায় আসলো। এবং রোমানদের তো একটা কিংবদন্তি তোমরা জানোই, রোমবাসীর আর কি, সেটা হলো যে রোমুলাস এবং রেমাস দুই ভাই, তারা মানে সেখান থেকে কিন্তু আর কি রোমের ইতিহাসের শুরুটা আর কি তারা মনে করে। এই দুই ভাই ছিল হলো তোমার ওই সময়কার এক রাজার মানে দুঃসম্পর্কের আত্মীয়, এবং রাজা কোনো একভাবে জানতে পারে যে এই দুই সন্তান যদি বড় হয়, তাহলে একটা সময় রাজাকে হটিয়ে তারা ক্ষমতা নিয়ে নেবে। তো এই ভয় থেকে রাজা এই দুই শিশু পুত্রকে নদীতে মানে ভাসায় দেয় আর কি, ভাসায় দেওয়ার সিদ্ধান্ত নেয়। এবং নদীতে ভাসায় দেওয়ার পরে তারা কোনো একভাবে রক্ষা পায়, এবং প্রথম অবস্থায় তাদেরকে লালন পালন করে একটা নেকড়ে। সেটার স্কাল্পচারের মধ্যে গত ইয়েতে আমি তোমাদের দেখালাম, ক্যাপিটোলাইন উলফ যে স্কাল্পচারটা, সেটা কিন্তু সেই নেকড়ের আর কি। তো সেই নেকড়ের দুধ পান করে এই দুই ভাই বড় হতে থাকে, এবং একটা পর্যায়ে এক রাখালের সঙ্গে দেখা, এবং সেই রাখাল তারপরে তাকে মানে খুব আদর স্নেহ করে বড় করে আর কি। এবং পরবর্তীতে তারা অনেক সাহসী এবং বীর হিসেবে আবির্ভূত হয় এবং রাজা হয় আর কি। এবং রাজা হওয়ার ওই সময়ে যে দুই ভাই চায় যে একটা নগর প্রতিষ্ঠা করতে, কোথায় নগর প্রতিষ্ঠা করা হবে এই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব, এবং দুই ভাইয়ের মধ্যে যুদ্ধ, এবং
রোমুলাস রেমাসকে হত্যা করে আর কি। হত্যা করার পরে রোমুলাস তোমার আহ, এই রোম নগরীর প্রতিষ্ঠা করে। এটা হলো রোমান কিংবদন্তিতে আমরা পাচ্ছি, মানে তাদের রোমান উপকথা অনুযায়ী পাচ্ছি আর কি। তো এই জন্য যারা রোমের স্থানীয় তারা কিন্তু নিজেদেরকে বলতে হলো প্যাট্রিশিয়ান। প্যাট্রিশিয়ানের বাংলা করলে এর অর্থ দাঁড়ায় যে পিতৃবংশীয়, অর্থাৎ তারা মনে করতো যে রোম প্রতিষ্ঠাতাদের বংশধরদের একজন। এটা বলতে তারা গর্ববোধ করতে এবং নিজেদেরকে বলতে হলো প্যাট্রিশিয়ান বা পিতৃবংশীয়, বাংলায় বললে আর কি। এইটা একটা মানে মনে রাখার মতন একটা বিষয় যে রোমের মানে ওই সময় কিন্তু তোমার জনগণের মধ্যে শ্রেণী বিভাগ ছিল। এবং একটা হলো প্যাট্রিশিয়ান যারা হলো ধনী জমিদার বা সম্ভ্রান্ত ব্যক্তি, আর একটা হলো প্লেবিয়ান। প্লেবিয়ান হলো তারাই যারা হলো রোমের স্থানীয় অধিবাসী না, আদিবাসী না, যারা হলো আশেপাশের অন্যান্য অঞ্চল থেকে এই অঞ্চলে এসে থাকা শুরু করছে, তারা হলো প্লেবিয়ান। আমি কি বোঝাতে পারছি? আচ্ছা, তো এই এই জিনিসটা একটু মনে রেখো যে একটা হলো প্যাট্রিশিয়ান যারা হলো ধনী সম্প্রদায়ের লোক, জি স্যার। সম্ভ্রান্ত লোক এবং স্থানীয়, অনেক আগে থেকে এই অঞ্চলে থাকে, আদিবাসী যারা। আর আরেকটা হলো প্লেবিয়ান যারা হলো এই অঞ্চলে থাকে না, যারা বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন সময় এই অঞ্চলে এসে থাকছে এবং তাদের কিন্তু অনেক দিক থেকে অধিকার অনেক কম। প্যাট্রিশিয়ানদের সঙ্গে যদি তুলনা করি তাহলে তাদের কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ধরনের প্রতিবন্ধকতা তাদের লাইফ স্টাইলের মধ্যে আছে, অনেক কিছু তারা স্বাধীনভাবে করতে পারে না। যেমন প্লেবিয়ানদের কিন্তু একটা ট্যাক্স দিতে হতো, যেহেতু তুমি বাইরে থেকে এসছো এই অঞ্চলে, কাজে তোমাকে একটা ট্যাক্স দিতে হবে এবং তুমি সব পেশায় আবার যেতে পারবে না। অর্থাৎ প্লেবিয়ানদের নিজস্ব কোনো জমি থাকবে না, তারা হলো সেনাবাহিনীতে জয়েন করতে পারে, মানে সেনাবাহিনীতে কাজ করতে পারবে এবং ট্যাক্স দিতে হবে। যদি ট্যাক্স না দেয় কেউ তবে তাকে দাস হিসেবে ব্যবহার করা হবে। এরকম খুব কঠিন নিয়ম কানুন ছিল প্লেবিয়ানদের জন্য প্রথম দিকে আর কি, আমি প্রথম দিকে কথা বলছি। এবং তারপর আস্তে আস্তে একটা সময় তোমার এই প্লেবিয়ানরা তোমার একত্রিত হয় বা তাদের একজন নেতা নির্বাচিত করার একটা নিয়ম চালু হয় এবং আস্তে আস্তে তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে তারপর একটা সময় যে আসলে প্লেবিয়ান এবং প্যাট্রিশিয়ানরা আর আলাদা কিছু না, একইভাবে মিলেমিশে তাদের রাজ্য পরিচালনা করতে থাকে। সেটা আরো অনেক পরের ঘটনা, যেটা বললাম আর কি। তো এমনিতে প্যাট্রিশিয়ানদের মধ্যে যে নিয়ম কানুন গুলো ছিল এরকম যে প্যাট্রিশিয়ানদের নিজস্ব জমি থাকতো, তারা সেই জমিতে চাষ করতে পারতো এবং তারা নিজেরা দাস ব্যবহার করতে পারতো, অর্থাৎ তাদের কাজকর্ম বা জমি চাষের জন্য দাস রাখতে পারতো। এবং তোমার বছরে প্রতি বছর একবার একটা সিনেট গঠন করা হতো। সিনেট হলো তোমার বাংলা করলে হয় বয়োজ্যেষ্ঠদের একটা পরিষদ, অর্থাৎ আমাদের সংসদ যেরকম সেরকম। এবং একটা গণভোটের মতন একটা ব্যবস্থা ছিল যেখানে জনগণ জনগণ বলতে আসলে এখানে প্লেবিয়ান না, প্যাট্রিশিয়ানরাই নিজেরা নিজেদেরকে নির্বাচিত করে, মানে প্যাট্রিশিয়ানদের মধ্যে যারা উপযুক্ত অন্য প্যাট্রিশিয়ানরা মনে করতো তাদেরকে ভোটের মাধ্যমে এই সিনেটে বসার একটা ক্ষমতা দিত আর কি। এবং এই সিনেট ছিল মূলত বয়োজ্যেষ্ঠ সম্ভ্রান্ত এই প্যাট্রিশিয়ানদের নিয়ে গঠিত এবং দুইজন কনসুলেট বা অধিনায়ক ছিল যারা হলো বিচার কার্য করা বা যুদ্ধ পরিস্থিতিতে যুদ্ধ পরিচালনা করা, এই ধরনের কাজ কামগুলো করতো আর কি। তাহলে প্যাট্রিশিয়ানদের মধ্য থেকেই একটা সিনেট গঠন করা হতো এবং সেই সিনেট আবার সরাসরি ভোটের মাধ্যমে দুইজন কনসুলেট নির্বাচিত করতো আর কি। এই কনসুলেট বা অধিনায়ক যারা তোমার যুদ্ধ পরিচালনা করতো এবং শাসন কার্যের যে মানে বিচার কার্যগুলো তারা করতো। আচ্ছা, আরো বেশ কয়েকদিন এসছে, আমি অ্যাড করে নিই। অনেকে এসছে আর কি। তাসলিমা জান্নাত, আচ্ছা মানে এক এক ধাক্কায় মোটামুটি 40 জন আর কি, 39 জন। ভালো। আচ্ছা, গতকালকে দেখলাম যে মানে তোমরা ছাড়াও কি এখানে গার্ডিয়ান লেভেলের কেউ কি আছে আমাদের গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে? গার্ডিয়ান না স্যার, ওই গার্ডিয়ানের আইডিতে ও হচ্ছে ইউজ করে আর কি, ওর নিজস্ব কোনো অ্যাকাউন্ট নেই।
তো আমি কিন্তু আজকের জন্য বলে রাখছিলাম যে যারা মানে ক্লাস করবে তারা যেন অবশ্যই গুগল অ্যাকাউন্টে নিজেদের একটা অ্যাকাউন্ট খুলে নেয়, যেখানে নিজের নাম থাকবে এবং ইয়েটা থাকবে, ডিপার্টমেন্টের নামটা থাকবে। এটা কি তোমরা সবাই মেনটেন করছো নাকি? স্যার অ্যাকাউন্ট চেঞ্জ করা লাগবে না। তো ম্যানেজ অ্যাকাউন্ট থেকে ইউজার নেমটাতে জাস্ট অ্যাড করে দেওয়া যায়, আমি তাই করেছি স্যার। এটা সবাই জানে কিনা, আমি তো এটা মানে গতকালকে আমি আমি যাদের যাদের পেরেছি বলে দিয়েছি, দেখিয়ে দিয়েছি, এখন করতে পেরেছে কিনা ঠিক শিওর না। স্যার আমি কি টিউটোরিয়ালের কোনো গাইড গ্রুপে দিয়ে দিব? খুবই ভালো হয়, খুবই ভালো হয়, তাহলে করো, এটা খুবই আচ্ছা ভালো স্যার, হয়। আমি তাহলে ক্লাসের পর এটা সবাইকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, thank ওকে, you। থ্যাংক ইউ। আচ্ছা, যারা নতুন এসছে আর কি, প্রায় 12-13 জনের মতন তো নতুন এসছে আর কি এখন দেখলাম, যারা ক্লাসের বেশ খানিকটা মিস করে ফেলছে। আমি আবার একটু বলি যে রোমানদের মধ্যে দুইটা আহ, শ্রেণী ছিল আর কি। একটা হলো প্লেবিয়ান, যারা সাধারণ আহ, আহ, নিম্ন শ্রেণী আর কি বলতে গেলে, যারা তোমার সেনাবাহিনীতে কাজ করবে বা ট্যাক্স দিতে হবে, যারা বাইরে থেকে রোমে এসে থাকে তারা। আর আরেকটা ছিল হলো প্যাট্রিশিয়ান, যারা হলো তোমার এখানকার আদিবাসী, যারা সম্ভ্রান্ত বংশীয় নিজেদেরকে মনে করে। এবং প্যাট্রিশিয়ান অর্থ হলো যে পিতৃবংশীয়, বা অর্থাৎ রোম প্রতিষ্ঠা করলো যারা, বা যে তার বংশীয়, সেই হিসাবে আর কি বলতো প্যাট্রিশিয়ান নিজেদেরকে। এবং এই প্যাট্রিশিয়ানরা প্রতি বছর ভোটের মাধ্যমে একটা সিনেট গঠন করতো। এই সিনেট হলো মানে সিনেট হলো তোমার আইন প্রণয়ন করা, বিভিন্ন রকমের সিদ্ধান্ত দেওয়া, এই ধরনের কাজগুলো করতো। পাশাপাশি এই সিনেট আবার দুইজন কনসুলেট বা অধিনায়ক নির্বাচন করতো, বা প্রধানমন্ত্রী বলতে পারো, যারা যুদ্ধের সময় যুদ্ধ পরিচালনা করবে এবং বিচার কাজ, এই ধরনের কাজগুলো করবে আর কি। এই হলো মোটামুটি আহ, রোমের সামাজিক অবস্থাটা। আচ্ছা, এই আরেকটা মজার তথ্য তোমরা জানো কিনা জানি না, ইটালিয়া এই নামটা কিন্তু গ্রিকদের দেওয়া। ইটালিয়া, ইটালিয়া থেকে, যেটা আমরা এখন ইটালি বলছি আর কি। ইটালিয়া শব্দের অর্থ হলো গো শাবকের দেশ। এটা কি জানো? জানো কি না স্যার, গো শাবকের দেশ? না স্যার। কারণ হলো যে গ্রিকরা যখন এই অঞ্চলে আসে, উপনিবেশিক বা ব্যবসা বাণিজ্যের সূত্র ধরে এই অঞ্চলে আসে, এসে দেখে যে প্রচুর পরিমাণে বড় বড় ঘাস হয়, অর্থাৎ এখানে পশু চরানোর জন্য খুব ভালো একটা জায়গা আর কি। তো তারা এটাকে বলা শুরু করে যে ইটালিয়া, এবং পরবর্তীতে আশেপাশে সবাই এটাকে ইটালিয়া বলতে থাকে, বর্তমানে যেটাকে আমরা ইটালি বলছি, যার অর্থ হলো গো শাবকের দেশ। আমরা বোধহয় এখন একটু ইয়ের মধ্যে যাই আর কি। তো আচ্ছা, এই যে ইয়ের কথা বললাম, এই যে প্যাট্রিশিয়ান এবং প্লেবিয়ানদের কথা বললাম, এই যে প্যাট্রিশিয়ানরা যে নিজেদের মধ্য থেকে একটা সিনেট গঠন করে ভোটের মাধ্যমে, এবং দুজন কনসুলেট ইয়ে করে, এটাকে বলা হচ্ছে কিন্তু প্রজাতন্ত্র। মানে যেমন আমাদের দেশের নামও কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তাই তো? আমরাও কি করি, আমরা ভোটের মাধ্যমে আমাদের প্রতিনিধিকে সংসদে পাঠাই, তাই না? তো এখানেও বিষয়টা কিন্তু এরকমই, সিনেটের বিষয়টাও কিন্তু একই আর কি, মানে এই জন্য প্রজাতন্ত্র বলছে আর কি। মানে গ্রিকে যেমন তোমার এথেন্সে সরাসরি গণতন্ত্র ছিল, গণতন্ত্রের আরেকটা ভার্সন বা একই আরেকটু উন্নত ভার্সন হলো তোমার প্রজাতন্ত্র। গণতন্ত্রে যেমন কি সবাই মতামত দিবে, তারপর একটা ইয়ে হবে, আর এখানে হলো সবাই মতামত দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, এবং প্রতিনিধি সিদ্ধান্ত নেবে দেশের কি কখন কি করা যায়, বা এই ধরনের আইনগুলা তারা প্রণয়ন করবে। তো এই যে তারকুইনাস সুপারবাসকে 509 খ্রিস্টপূর্বাব্দে বিতাড়িত করার পরে যে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো, সেটা কিন্তু প্রজাতন্ত্র আর কি। অর্থাৎ একক কেউ মানে কি বলবো, একক কেউ স্বৈরতান্ত্রিক ভাবে রোমকে শাসন করতে পারবে না। একটা ভোটের মাধ্যমে, একটা নির্বাচনের মধ্য দিয়ে দুইজন কনসুলেট এসে রোম শাসন করবে, একটা সিনেট থাকবে, এবং এই সিনেটের কিন্তু সেই অধিকার তারা রাখে যে কনসুলেটের কাজকে যুদ্ধ অবস্থা বাদ দিয়ে আর কি, একমাত্র যুদ্ধ সময় বাদ দিয়ে বাকি সময় কিন্তু কনসুলেট এই সিনেটের কাছে জবাবদিহিতা করতে বাধ্য আর কি, এরকম একটা সিস্টেম। তো এই যে সময়টা শুরু হলো 509 খ্রিস্টপূর্বাব্দের পরে, এটাকে বলা হচ্ছে রিপাবলিকান সময় আর কি। এবং এই সময়ে যে ধরনের শিল্প হলো, সেটা আজকে আমরা দেখার চেষ্টা করবো যতটুকু পারি। রিপাবলিকান রোমান আর্ট বলা হচ্ছে এই সময়কে। রিপাবলিকান সময়ের একটা স্থাপত্য আমরা দেখতে পাচ্ছি, একটা মন্দির, টেম্পল অফ ফরচুনা ভেরিলিস।
এটা হলো রোমান পোতাশ্রয় বা বন্দরের দেবতা পর্তুনাসকে উৎসর্গ করে তৈরি করা, অর্থাৎ রোমান বন্দরের দেবতা বা পোর্টের যে আর কি, যে গড, তার তার স্যার স্যার স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না। অনেকক্ষণ আগে থেকে দেখতে পাচ্ছেন নাকি? না স্যার। এটা তো বলতে হবে, সাথে সাথে বলতে হবে। অঙ্কুল মার্মা, তুমি বোধহয় কোনো একটা শেয়ারে যাচ্ছ নাকি? এবার বেশি বেশি করে একেবারে দু মেঘ আসলে তো ক্লিক হ্যাঁ এখন দেখতে পাচ্ছ কি? জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার পাচ্ছি। কয়েকদিন ধরে নেটও ডিস্টার্ব করতেছে আমার। মন্দিরের ছবিটা কি দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যালো, ক্লাসে আমি একটু পড়ে ফেলি। এটা হলো যে রোমান বন্দরের দেবতা পর্তুনাসকে উৎসর্গ করে করা টেম্পল অফ ফরচুনা ভিরিলিস বলা হচ্ছে। এই মন্দিরটা দেখো, যে এই মন্দিরটা গ্রিক মন্দির, এবং এখানে যেমন গ্রিকদের আয়নিক কলাম সেটা ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, কিছু বললে? মানে মাঝখানে শুনতে পাইনি স্যার, মানে স্টপ হয়েছিল এখন। আচ্ছা, এই মন্দিরে আমরা দেখতে পাচ্ছি যে গ্রিক মন্দিরের যে ডিজাইন এবং এট্রুস্কান মন্দিরের যে ডিজাইন, সেটার একটা কম্বিনেশন এই মন্দিরে আমরা দেখতে পাচ্ছি। যেমন আয়নিক কলাম যে কলামে আবার ডরিক কলামের মতন পোল কাটা বা দাগ টানা। আবার এট্রুস্কানদের যেমন মন্দিরের সামনে একসাথে সিঁড়ি থাকে, এরকম সিঁড়ি দেখতে পাচ্ছি। আবার এট্রুস্কানদের মন্দির কিন্তু সাধারণত স্কোয়ার, বেদিটা হতো স্কোয়ার, এবং সেই স্কোয়ার বেদিটা করতে হলে তোমার আয়তক্ষেত্রকার আর কি মন্দিরটা। মনে করতে পারছো কি নাকি? স্যার কথা কেটে কেটে আসতেছে স্যার। আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা নাকি? স্যার এখন ক্লিয়ার আসতেছে, বাট আগে কেটে কেটে আসতেছিল স্যার। স্যার শোনা নেটওয়ার্কের প্রবলেম হতে পারে মাঝে মধ্যে, জাস্ট কথা সমস্যা। যাদের যাদের নেটওয়ার্কের প্রবলেম তাদের পার্থেনন মন্দিরটা তো একটু মনে করতে পারো। পার্থেনন মন্দিরে যেমন পেরিপ্টেরাল যেমন এট্রুস্কানরা বেদির উপরের অর্ধেকটা পিলার রাখতো, অর্ধেকটা হলো ওয়াল থাকতো, তাই না? এখানে দেখো যে এট্রুস্কানদের মতন সামনের ওয়াল এক সারি, পেছনে ওয়ালও পাচ্ছি আমরা। একটু মাউস পয়েন্টারটা দেখাই, দেখো যে এট্রুস্কানরা এই বেদিটা, এটা বেদি, এটা স্কোয়ার বেদি থাকতো, আর রোমানরা ব্যবহার করতো আয়তক্ষেত্রকার, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আর কি। তো এখানে বেদিটা দেখতে পাচ্ছি মানে গড়নের ক্ষেত্রে ইয়ের মতন, গ্রিকদের মতন আয়তক্ষেত্রকার, কিন্তু গ্রিকদের মতন চারিপাশে সিঁড়ি নাই। গ্রিকরা চারিপাশে সিঁড়ি রাখতো, এখানে শুধুমাত্র সামনে সিঁড়ি, যেটা আমরা এট্রুস্কানদের ক্ষেত্রে দেখি। কলামটা ব্যবহার করছে আয়নিক কলাম, যেটা তোমরা গ্রিকরা ব্যবহার করতো।
তারপর গ্রিকদের মতনই পেডিমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এই যে এই অংশটাকে পেডিমেন্ট বলে। আর এট্রুস্কানরা অর্ধেকটা যে ওয়াল দিয়ে রাখতো, সেই ওয়ালও এখানে আমরা দেখতে পাচ্ছি, যেমন চারিপাশ থেকে পিলার ঘুরিয়ে রাখতো পুরো মন্দিরে, সেই পিলারও কিন্তু দেখতে পাচ্ছি আর কি। সবকিছু মিলাই এটা কিন্তু এট্রুস্কান এবং গ্রিক মন্দিরের একটা সুন্দর কম্বিনেশন। কিন্তু এই দুইটা কম্বিনেশনের ফলে যে রেজাল্ট আমরা পাচ্ছি, যেমন এই মন্দিরটাকে পাচ্ছি, এই মন্দিরটার যে টোটাল সবকিছু মিলাই যে বৈশিষ্ট্যটা, সেটা কিন্তু রোমান বৈশিষ্ট্য। এটা একটু মনে রাখতে হবে যে এট্রুস্কান এবং গ্রিক মন্দিরের বৈশিষ্ট্য মিলায় হচ্ছে হলো রোমান মন্দির। কিন্তু ফাইনালি সবকিছুর পরেও এটা কিন্তু এই যে নিজস্বতা তো তৈরি হচ্ছে, দুইটা স্টাইল মিলায় সে যে একটা নিজস্ব একটা স্টাইল তৈরি করছে, সেটা আবার রোমান স্টাইল। এবং রোমানরাও তোমার প্রথম দিকে আসলে তোমার পাথরের ব্যবহারই করতো। পরবর্তীতে খ্রিস্টপূর্ব বলা যায় যে 200 বা 300 থেকে তারা আর কি কংক্রিটের ব্যবহারটা শুরু করে, এবং ফলে তারা অনেক নতুন ধরনের কাঠামো তৈরি করা শুরু করার সুযোগ পায়। এবং আমি তোমাদের দেখাই একটু। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। তারা স্যার যে মন্দিরটা দেখালেন মাত্র, স্যার এটা কি কংক্রিটের তৈরি না ইয়েতে মানে পাথরে? না, এটা পাথরের। এটা দেখো যে তোমার, এটা পাথরের। কংক্রিটের গুলো আমি দেখাবো। আচ্ছা স্যার। আচ্ছা, এরপরে দেখো যে রোমানরা যে ভল্ট গুলো তৈরি করা শুরু করলো। ভল্ট বলতে আমরা সোজা কোথায় বাঁকানো ছাদ আর কি, মানে এই যে ছাদ, এটাকে বলা হচ্ছে ভল্ট। এই এই যখন একটা তোমার খিলান, খিলান বলতে শুধুমাত্র তোমার মানে মানে এই ভল্টটাকে এইখান থেকে একটু উপরে বাম পাশে ছবি স্লাইস হতো না, এরকম যদি শুধু হয় এরকম ঢালাও, সেটাকে বলা ভল্ট। এটা একটু খুব ক্লিয়ার হয়ে নাও। কিন্তু আর্চ এবং ভল্ট কিন্তু একটা জিনিস, কিন্তু জাস্ট উপর থেকে একটা গেটের মতন আর কি। আর ভল্ট হলো যখন এই গেটটা আরো কন্টিনিউ হয়ে লম্বা হচ্ছে, একটা ছাদ তৈরি হচ্ছে উপরে, তখন সেটাকে বলা হচ্ছে ভল্ট বা ছাদ। ক্লিয়ার? তো রোমানরা এই কংক্রিট রকমের ভল্ট তৈরি করতে পারলো, যেটা এর আগে হতো এবং পাথরে হওয়ার কারণে অনেক রকমের রিস্ক থাকতো আর কি, যে অনেক সময় সেটা প্রাকৃতিক বিভিন্ন কারণে ধসে যেত। একটা পাথর খসে গেলে পুরো ভল্ট খসে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। তারপরে আলোর ব্যবস্থা কম করা যেত, কারণ হলো যে একটা পাথর রেখে যেহেতু কাজ করা হতো আগে, কাজেই মাঝখান থেকে একটা পাথর সরায় যে সেটা জালনা করা হবে বা একটু চ্যালেঞ্জিং ছিল আর কি। মানে করতো না তা না, করতো অবশ্যই, কিন্তু অনেক বেশি পরিমাণে জানলা বা আলো আসার ব্যবস্থা কিন্তু করা যেত না আর কি। তো কংক্রিট আবিষ্কারের কারণে, যেহেতু কংক্রিট শুকানোর পরে বা কাস্টিং হয়ে যাওয়ার পরে কিন্তু সে নিজেই একটা পাথর হয়ে যাচ্ছে, কাজেই এখানে কিন্তু মোটামুটি আগের চেয়ে অনেক বেশি স্বাধীনভাবে জানলা বা আলো আসার ব্যবস্থা করা যায়। তো প্রথম অবস্থায় দেখো যে এটা খুব জনপ্রিয় একটা ভল্ট, এই যে এটা হলো ব্যারেল ভল্ট বলা হচ্ছে। ব্যারেল ভল্ট, এটা হলো ব্যারেল ভল্ট। জাস্ট ব্যারেল মানে কি, মানে একটা সিলিন্ডারকে অর্ধেক করলে যেটা হচ্ছে আর কি, একটা সিলিন্ডারকে অর্ধেক করলে যে হাতের মতন আর কি। যে এখানে দেখো ব্যারেল ভল্ট বলা হচ্ছে এটাকে। এবং দুইটা ব্যারেল ভল্ট যদি পরস্পর পরস্পরকে দেখো যে গ্রোইন ভল্ট, এটা 2 নম্বরটা আর কি। তো প্রথমটা গ্রোইন ভল্ট, তারপরটা হলো সরি ব্যারেল ভল্ট, তারপর একটা গ্রোইন ভল্ট। তারপরে দেখো যে এই গ্রোইন ভল্টটা যদি কন্টিনিউ করে আরো বেশি জানলা তৈরি করা হয়, তাহলে আরেকজন সেটা করে নেই। বলি মিয়া, আচ্ছা, তো ব্যারেল ভল্ট, গ্রোইন ভল্ট, ফেনেস্ট্রেটেড মানে জালনা ক্রম আর কি। মানে এই দেখো যে পরপর অনেকগুলা হচ্ছে আর কি। তো এই জন্য বলা হচ্ছে ফেনেস্ট্রেটেড সিকোয়েন্স অফ গ্রোইন ভল্ট, অর্থাৎ গ্রোইন ভল্ট
তাই যদি আরো পরস্পর বিচ্ছেদ করতেই থাকে তাহলে কিন্তু এই ফেনেস্ট্রেটেড। তারপরে হলো নিচেরটা হলো হেমিস্ফেরিক্যাল ডোম উইথ অকুলাস। হেমিস্ফেরিক্যাল অর্থ হলো গোলার্ধ। এখানে দেখো যে একটা একটা বলের বা একটা বৃত্তের অর্ধেক করলে যেটা হয় সেটা হেমিস্ফেরিক্যাল ডোম। এই জন্য বলা হচ্ছে যেহেতু একটা সার্কেলের অর্ধেক। আর অকুলাস হলো চোখ, মানে চোখের মনি যেটা। দেখো যে এটা চোখের মনির মতন মনে হয় না? অর্থাৎ তুমি যদি এরিয়াল ভিউ থেকে এটাকে দেখো তাহলে তোমার মনে হবে যে একটা চোখ দেখতে পাচ্ছ তুমি। দেখো যে মাঝখানে যতটুকু আমরা দেখতে পারি আর কি। তো মোটামুটি এছাড়াও কিন্তু আরো বিভিন্ন রকমের ভল্ট আছে। তো আমি গুরুত্বপূর্ণ চারটা দেখালাম তোমাদের, যে ব্যারেল ভল্ট, গ্রোইন ভল্ট, ফেনেস্ট্রেটেড সিকোয়েন্স অফ গ্রোইন ভল্ট, আর আরেকটা হলো হেমিস্ফেরিক্যাল ডোম উইথ অকুলাস। তো অকুলাসের এটা নিয়ে একটু দেখো, হেমিস্ফেরিক্যাল ডোম কিন্তু এর আগে আমরা দেখিনি। একটু আমাকে একটু জাস্ট একটু একজন যদি মনে করতে পারো একটু জানাও যে এর আগে আমরা কোথায় এরকম, মানে সিমেন্টের না, অ্যাটলিস্ট পাথরের দেখছি, সেটা বলো। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? মানে এত বেশি স্যার নীরবতা, আমি খুব একটু কনফিউজ কেটে কেটে যাচ্ছে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে। এটা সমস্যা। আমি বলছিলাম যে হেমিস্ফেরিক্যাল ডোম উইথ অকুলাস যেটা নিচে দেখতে পাচ্ছ যে ছবিটা, এরকম অর্ধ অর্ধ মানে এরকম গোলার্ধ গম্বুজ বা এরকম গম্বুজ কি তোমরা এর আগে দেখছো কিনা কোথাও? পাথরের কোনো গম্বুজ এরকম দেখছো এর আগে মনে করতে পারো? জি স্যার। কোথায় বলো তো? স্যার একটু মানে এটা হচ্ছে একটু পরে করতেছে। আচ্ছা আমি বলি কোথায়। স্যার মনে পড়তেছে না। এর আগে কিন্তু আরো দুইটা এরকম আমরা গম্বুজ। জি স্যার। আচ্ছা, একটা হলো যে তোমার ইজিয়ানদের মাইসিনে আমরা দেখি ট্রেজারি অফ অট্রেউস, যেটা অর্থাৎ যেটা সমাধি হিসেবে ব্যবহার করা হতো। ট্রেজারি অফ অট্রেউসের উপরেও কিন্তু আমরা এরকম একটা গম্বুজ ছিল। তারপরে তোমাদের লাস্ট যে এট্রুস্কান পড়লে বা মানে আমরা লেকচার মানে ইয়ে করলাম আর কি, জানলাম সেখানেও কিন্তু তোমার ভুলে গেছো যেখানে তোমার ডেড বডি রাখা হতো, ডেড বডির কফিন রাখা হতো বা সার্কোফাগাস রাখা হতো আর কি। নেক্রোপলিস যেটাকে বলা হয় যে অঞ্চলটাকে, অর্থাৎ মৃত মানুষের শহর, এটা কি ভুলে গেলে? মানে কদিন আগের ঘটনা তো, শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার নেক্রোপলিস যেটা ছিল ওটা কি পাথরের তৈরি ছিল? ওটা মাটির না? ছবিতে পাথরের ছিল। না না, পাথরের ছিল। পাথর। আচ্ছা ওকে, ওটা একটু কনফিউজ ছিল। আচ্ছা থ্যাংক ইউ স্যার। তো ট্রেজারি পট্রিউস হলো ইজিয়ানদের মাইসিনে আমরা পাচ্ছি। তারপরে যে এট্রুস্কানদের এসেও আমরা কিন্তু এরকম একটা পাথরের গম্বুজ পাচ্ছি আর কি। কিন্তু সেই গম্বুজগুলোর মাঝখানে এরকম একটা অকুলাস তৈরি করা বা ফাঁকা স্পেস তৈরি করা কিন্তু মানে মানে কি বলবো, মানে চিন্তার বাইরের বিষয় আর কি। কারণ তুমি একটা গম্বুজ যেটা পাথরের একটার উপরে লগি নাই বা থাকলেও সেটা খুবই রিস্কি আর কি, যে কোনো সময় সেটা ক্র্যাশ করবে। তো সিমেন্টের বা সিমেন্ট না, মানে এই যে কংক্রিটের ঢালাইয়ের আবিষ্কারের কারণে রোমানরা কিন্তু এটা সম্ভব করতে পারলো আর কি। অর্থাৎ একটা ডোমের মাঝখানে বা একটা গম্বুজের মাঝখানে একটা হলো স্পেস রাখা সম্ভব হলো। এখন আসলে যে তোমার রোমানদের স্কাল্পচার সম্পর্কে। আচ্ছা, গ্রিকদের ধ্রুপদীর সময় তারা যে আদর্শায়িত ফিগারের স্কাল্পচার তৈরি করতো, সেটা সম্পর্কে কি তোমরা মানে পরিষ্কার কিনা বা ক্লিয়ার কিনা? জি স্যার। আদর্শ ফিগার বলতেই বা কি বুঝো, সেটা কি ক্লিয়ার? জি স্যার। আমাকে একজন একটু বলবে যে মানে আদর্শ ফিগার তারা কিভাবে তৈরি করতো বা আদর্শ ফিগারটা কি? স্যার আদর্শ ফিগার বলতে মানে মানে তাদের ইয়ে ছিল হচ্ছে যে মানুষের সবকিছুই তারা খুব পারফেক্টলি এগুলোকে শো করতো। মানে যে কেউ যদি খাটো থাকতো তাহলে তাকে মানে তাদের ইয়ে ছিল হচ্ছে যে মানে মানুষই হচ্ছে সবকিছুর মূল আর কি, মানে সব অনুপাতের ইয়ে আর কি। আমার যতটুকু মনে পড়ে স্যার। আর হ্যাঁ। তারা যেটা করতো যে রাজার ফিগারের বা রাজার ভাস্কর্য বানাতে গিয়ে হচ্ছে বিভিন্ন সময় অ্যাথলেটদের ফিগারকে কপি করতো বা অ্যাথলেটের কোনো পার্ট যদি না থাকতো ওইটাকে অ্যাড করে দিত। তো স্যার এইটার জন্য হচ্ছে তারা মানে ফুল মানে পারফেক্ট ফিগারটাকেই তারা সবসময় শো করতো আর কি। পারফেক্ট ফিগারটা কিভাবে তৈরি হবে?
বা এই ধারণাটা তারা কিভাবে পেলো, এটা কি তোমরা, মানে আমি বলছি কিনা আমার খেয়াল নেই, তোমরা কতটা ক্লিয়ার সেটা। আচ্ছা, ব্যাপার হলো যে গ্রিকদের মধ্যে এরকম একটা বিশ্বাস ছিল, যেমন প্লেটোর দর্শন যদি তোমরা পড়ে থাকো তাহলে সেখানে দেখবে যে প্লেটো একটা ভাবের জগতের কথা বলছে আর কি। ভাবের জগৎটা হলো একটা আইডিয়াল একটা স্পেস, অর্থাৎ এই পৃথিবীতে সেটার স্থান নেই, সেটা হলো আরেকটা উপর লেভেলের আরেকটা স্পেস, যেখানে তোমার এই পৃথিবীতে যত কিছু আমরা দেখি, অর্থাৎ মানুষ থেকে শুরু করে পশু পাখি যত যা কিছু দেখি, এগুলো সবই হলো সেই ভাবের জগতের মূল গড়ন বা মূল আদর্শ, যে ওইখানে যে গড়নটা এক্সিস্ট করে সেটার একটা ছায়া। মানে আমরা যে মানুষকে দেখছি, আমরা নিজেদেরকে দেখছি, আশেপাশে গাছপালা পশু পাখি যাই দেখতে পাচ্ছি না কেন, এটা আসলে সেই আদর্শ বা সেই ভাব জগতের বস্তুর একটা ছায়া, অর্থাৎ এক কপি। বুঝতে পারছো? মানে এটা সম্পর্কে একটা উদাহরণ দিতে পারি, যেমন মনে করো যে বিস্কুট ফ্যাক্টরিতে যখন বিস্কুট তৈরি করা হয় তখন বিস্কুটের একটা ছাঁচ থাকে, তাই না? সেই বিস্কুটের ছাঁচের মধ্যে বিস্কুট ফেলা হচ্ছে, প্রেস করা হচ্ছে এবং কপি বেরোচ্ছে, তাই না? তো জি একই ছাঁচ থেকে 100 বিস্কুট বেরোলেও প্রত্যেকটা বিস্কুটই কিন্তু আলাদা। তো একমাত্র যেটা অভিন্ন বা একই থাকছে সেটা হলো যে ছাঁচটা, অর্থাৎ যেটা মূল। বুঝতে পারছো? জি স্যার। মানে বিস্কুটের যে ছাঁচটা, সেই ছাঁচটা একমাত্র তোমার একই থাকছে, বাকি যতগুলো কপি বেরোচ্ছে প্রত্যেকটাই কিন্তু দেখবে যে কোনোটা কোনা ভাঙা, কোনোটা ডিজাইনটা বেশি আসছে, কোনোটা কম আসছে, সবকিছু মিলায় 100টা বিস্কুটই বেরোবে 100 রকম। মূলটার মানে কি এই ছাঁচটা। এরকম একটা জগতের কল্পনা কিন্তু তাদের মধ্যে ছিল, যে যে কল্পনায় মানে সেই ভাব জগৎটা বা এই এই পৃথিবীর বাইরে আরেকটা যে জগতের কথা তারা ভাবতো, সেটা ছিল হলো একটা তাদের কাছে একটা আদর্শ জায়গা বা একটা ভাবের জগৎ, যেখানে সবকিছু তোমার অরিজিনাল, সবকিছুর অরিজিনাল গড়নটা সেখানে আছে। আর আমরা হলো আর কি পারফেক্ট না। বুঝতে পারছো? এই জন্য তারা পারফেক্ট ফিগার তৈরি করার চেষ্টা করতো। এমনকি প্লেটোর ইয়ে যখন যখন তোমরা পড়বো, অ্যাস্থেটিক্স যখন পড়বো আর কি, তখন দেখবো যে প্লেটো কিন্তু একটা অনুকরণ তত্ত্বের কথা বলছে আর কি। প্লেটোর অনুকরণ তত্ত্বে প্লেটো বলছে যে আসলে যখন কোনো কিছু আমরা যেমন মনে করো যে আমি একটা চেয়ার তৈরি করব, তো চেয়ার তৈরি করবো এটা চিন্তা যখন আমার মাথার মধ্যে আসে, তখন কিন্তু চেয়ারের ডিজাইনটা আমার মাথার মধ্যে আগে আসে। কিভাবে একটা চেয়ার বানালে আমি সেখানে বসতে পারবো, হেলান দিতে পারবো, তাই না? চেয়ারের প্ল্যানটা প্রথমে আমাদের মাথার মধ্যে আসে, তারপরে সেই চেয়ারটা আমরা বানাই, কাঠ দিয়ে সেইভাবে বানাই। বানানোর পরে একজন শিল্পী যখন সেই চেয়ারটার ছবি আঁকছে, হ্যাঁ, তখন কিন্তু সে 2 ধাপের একটা অনুকরণ স্টেপে পড়ে যাচ্ছে আর কি। অর্থাৎ প্রথমে আমি যখন বানাচ্ছি তখন কিন্তু আমার ব্রেনের মধ্যে, যেটা আমার মস্তিষ্কের মধ্যে যে আইডিয়াটা আসছে সেটার কপি করে আমি বানাচ্ছি চেয়ারটা, এবং বানানোর পরে এটাতে একটা অলরেডি কপি হচ্ছে আর কি, আমার ব্রেন থেকে নিয়ে আমি বানাচ্ছি। অর্থাৎ আমার যে চেয়ারটা আমি বানাচ্ছি সেটা আমার মস্তিষ্কের যে কল্পনা বা সেটার একটা অনুকরণ। এবং তারপরে যখন আমি আবার সেটা ছবি আঁকছি তখন কিন্তু ওই অনুকরণের আবার একটা অনুকরণ আমি করার চেষ্টা করছি আর কি। আমার কথা কি ক্লিয়ার, বোঝা যাচ্ছে? জি স্যার। সবাই কি বুঝতে পারছো? অন্যরা? জি স্যার, শোনা যাচ্ছে এখন। মানে শুনতে পারলে হবে না, বুঝতে পারছো কিনা? জি স্যার। তো এই জন্য প্লেটো বলছেন যে যেহেতু শিল্প হলো 2 ধাপের অনুকরণ, অর্থাৎ প্রথমে সেটা মস্তিষ্কে একটা প্ল্যান আসছে, সেটা অনুযায়ী একটা কিছু বানানো হচ্ছে এবং তার থেকে আবার ছবি আঁকা হচ্ছে, এরকম যদি মনে করতে পারো, শিল্প হলো তার মানে 2 স্টেপের অনুকরণ, অর্থাৎ 2 স্টেপের নকল বা মানে ফলস একটা জিনিস, সেটা আসলে সমাজে কোনো প্রয়োজন নেই, এরকম একটা মতবাদ কিন্তু প্লেটোর দর্শনে আমরা পাই। বুঝতে পারছো? যাক, এটা হলো আসলে এমনি বললাম আর কি। তো এখন গ্রিকদের মধ্যে যেটা ছিল যে তারা এমন একটা মানব অবয়ব তৈরি করতে চাইতো যেটা হবে খুব বেশি নিখুঁত, অর্থাৎ মূল গড়নটাকে তারা অনুসরণ করার চেষ্টা করতো আর কি, বলতে গেলে। মানে এমন মানুষদের এত সুন্দর, এত বেশি নিখুঁত একটা মানুষ তারা তৈরি করতে চাইতো যেটা আসলে এই জগতে এক্সিস্টই করে না। অর্থাৎ একটা পারফেক্ট মানুষ বানাতে গেলে কি করতে হবে তাহলে? আমি আসলে পারফেক্ট মানুষ আমি কিভাবে বুঝবো যে এটা পারফেক্ট মানুষ? কারণ আসলে কেউই তো পারফেক্ট না। কারো মানে হাইটে সমস্যা থাকতে পারে, কারো মুখের চোখ নাকে মানে একটা সুন্দর, তার একটা সুন্দর নাও হতে পারে, এরকম আর কি। মানে সবকিছু মিলায় পারফেক্ট বডি বা পারফেক্ট একটা মানুষ আমি কিভাবে বলবো? তো এই জন্য তারা যেটা করতো যে অনেক মানুষ স্টাডি করতো আর কি, অ্যাথলেটদেরকে স্টাডি করতো। অ্যাথলেটদেরকে স্টাডি করে যার যে অংশটাকে তারা বেশি সুন্দর মনে করতো, কারো নাক সুন্দর মনে হচ্ছে, কারো চোখ, কারো কান, কারো হাতের মাসেল, কারো হাইট,
তো সবকিছু এই যে বিভিন্ন মানুষের বিভিন্ন অংশগুলোকে পারফেক্ট মনে হচ্ছে বা সুন্দর মনে হচ্ছে, সেই অংশগুলোকে তারা জোড়া দিত। বিভিন্ন মানুষ থেকে মনে করো যে হাত পা চোখ নাক নিয়ে জোড়া দিয়ে একটা পারফেক্ট বডি বানানোর চেষ্টা করতো তারা, বুঝতে পারছো বিষয়টা? এবং সেই পারফেক্ট মানুষটা কিন্তু আসলে আমাদের কাছে খুব খুব মানে স্বাভাবিক ফিগার মনে হলো, সেটা কিন্তু আসলে স্বাভাবিক ফিগার না। কারণ কি, এত পারফেক্ট আসলে মানুষ হয়ই না, বুঝতে পারছো? এবং এই জন্য দেখো যে তোমরা গ্রিক যে স্কাল্পচার গুলো দেখো, তারা মনে করতো যে একটা মানুষ ততক্ষণ পর্যন্ত কমপ্লিট না যতক্ষণ না তার ফুল ফিগার তৈরি করা হচ্ছে। অর্থাৎ একটা মানে তোমার যেমন রোমানরা মনে করতো, যেমন এখানে যেমন একটা পোর্ট্রেট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রোমান প্যাট্রিশিয়ান, অর্থাৎ রোমান একজন জমিদার বা ধনী মানুষ বা সম্ভ্রান্ত মানুষের একটা পোর্ট্রেট দেখতে পাচ্ছ। এখন এই পোর্ট্রেটের যদি তুমি কপাল থেকে বা মাথা থেকে থুতনি পর্যন্ত একটা লাইন টানো, একটা লাইন টেনে এখন দুইটা পাশ যদি তুমি মেলাও, দেখবা যে এটা কিন্তু সিমিলার না। অর্থাৎ দুই পাশ কিন্তু হুবাহু কপি না, অর্থাৎ দুই পাশে দুই রকমের। যেমন এখানে দেখো যে ডান পাশটা দেখতে পাচ্ছি যে এখানে ভাঁজ মানে স্কিনটা একটু বেশি কোঁচকানো, আর ডান পাশ বাম পাশটা কম্পারেটিভলি কম বা ভাঁজ সব জায়গায় কিন্তু সমান না আর কি, কম বেশি মানে মিলানো আর কি। অর্থাৎ সাধারণত মানুষ যেরকম হয়, যেমন তোমরা নিজেরাই দেখবে যে মানে যদি এভাবে ভাবতে পারো আর কি, যে সব পাশ কিন্তু সমান হয় না। জি স্যার, মানে একদম ডিটেইলে ইমপারফেকশনস গুলা ইয়ে করে আনা। রাইট রাইট। গ্রিকরা যেটা করতো, গ্রিক তুমি যদি মাথা থেকে থুতনি পর্যন্ত একটা লাইন আনো, কিন্তু স্কাল্পচার তৈরি করতে যে দুই পাশে সমান, কান চোখ নাক ঠোঁট সবকিছু একদম সিমেট্রিক্যাল হতে হবে আর কি। অর্থাৎ দুই পাশে একদম তোমার এক পাশে কপি, কোনো চেঞ্জ থাকবে না। মানে সাধারণত তুমি নিজেই দেখবা যে আয়নার সামনে দাঁড়ায় যে তোমার দুই পাশ কিন্তু একদম হুবহু একই রকম হবে না। তো গ্রিকরা যে আদর্শ ফিগার তৈরি করতো ক্লাসিক্যাল সময়ে, যদি পরবর্তীতে আস্তে আস্তে তারা কিন্তু কিছুটা সরে আসে, যেমন লেট ক্লাসিক্যাল থেকে শুরু করে হেলেনিস্টিক সময় এসে আমরা দেখবো যে আস্তে আস্তে তারা কিন্তু মুখের মধ্যে এক্সপ্রেশন আনার চেষ্টা করছে, ঘুমন্ত অবস্থায় চিন্তামগ্ন বা যন্ত্রণা কাতর মানুষের পোর্ট্রেট আমরা দেখতে পারি। হ্যাঁ, তো ক্লাসিক্যাল সময় একাই না, এক্সপ্রেশন নাই কিন্তু। দেখো যে লেট ক্লাসিক্যালের আগে কিন্তু এইভাবে এক্সপ্রেশন নাই। ক্লেটোস বয় মনে করতে দেখো, বা পলিক্লেটোসের যে স্পেয়ার বেয়ারার, এগুলো যদি মনে করতে পারো, তো দেখো যে কোনো মুখে কোনো এক্সপ্রেশন নেই। অ্যাকশন আছে, হয়তো বা সে কিছু ছুড়ে দিচ্ছে বা দাঁড়ানো হচ্ছে, এক পায়ে কন্ট্রাপোস্ট এক পায়ে ভর দেওয়া, এগুলো পাওয়া যাবে, কিন্তু এক্সপ্রেশন কিন্তু এভাবে নাই। কারণ কি? কারণ তারা মনে করতো যে আসলে মানুষের মানে এই যে আদর্শ, এটা একটা ব্যাপার। আর একটা হলো যে এক্সপ্রেশন আসছে, কিন্তু তার আগে এক্সপ্রেশনটা তারা ওইভাবে আসলে গুরুত্ব দেয় নাই। কারণ মনে করছে যে একটা মানুষের মাথা এবং তার শরীর হলো খুবই ইন্টিগ্রেটেড, বা মানে কি বলবো, আলাদা কিছু না, যেটা রোমানদের মধ্যে আবার ছিল না। কিন্তু রোমানরা মনে করতো যে আমি যদি একটা মানুষের পোর্ট্রেট তৈরি করি, স্কাল্পচার তৈরি করি শুধু মাথাটাই, তাইলেই সেই মানুষটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। কিন্তু গ্রিকরা কিন্তু এটা মনে করতো না। গ্রিকরা মনে করতো যে একটা মানুষকে রিপ্রেজেন্ট করতে গেলে তার পুরো শরীর সহ তার মাথাটাও থাকতে হবে আর কি, মানে ফুল বডিটা। তারা দেখবা যে গ্রিক অধিকাংশ স্কাল্পচার কিন্তু ফুল বডি সহ। কিন্তু রোমানদের মধ্যে ব্যাপারটা ছিল এরকম যে তারা মনে করতো একটা মানুষের পোর্ট্রেট করা মানেই তাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, অর্থাৎ ফুল বডিটা সেক্ষেত্রে রিপ্রেজেন্ট করাটা জরুরি না। এবং রোমানরা কিন্তু তোমার যতটা পারা যায় বাস্তবিকভাবে বা স্বাভাবিকভাবেই তোমার পোর্ট্রেট করার চেষ্টা, অর্থাৎ গ্রিকদের মতন এরকম মনোটোনাস মানে সিমেট্রিক্যাল ভাবে কাজ করতো না আর কি। একদম বাস্তবানুক ভাবে বা স্বাভাবিক যেভাবে একটা মানুষের স্কাল্পচার হতে পারে সেভাবে তারা তৈরি করতো। যেমন এখানে দেখতে পাচ্ছ এই যে রোমান প্যাট্রিশিয়ানের একটা পোর্ট্রেট আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে দেখো যে রোমানরা আবার অনেক ক্ষেত্রে যেটা করতো, যে রাজা বা সম্ভ্রান্ত ব্যক্তির যে স্কাল্পচার তৈরি করা হতো, এখানে বডিটাকে দেখাতে হলে অ্যাথলেট গ্রিক মার্বেল কপি হতো আর কি, যেরকম হতো সেরকম ভাবে দেখাতো বডিটাকে। আর মুখটাকে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে ওই মানুষের বাস্তবিক যে বয়স, যে বয়সে স্কাল্পচার করা হচ্ছে সেই বয়সে। যেমন এখানে দেখো যে যুবকের আর কি,
কিন্তু পাশাপাশি এই বডি স্ট্রাকচার, এই স্কিন টোন, পাশাপাশি মুখটা দেখো, মুখটা কিন্তু একজন বয়স্ক মানুষের, মানে অ্যাটলিস্ট 6 এজ। বুঝতে পারছো? জি স্যার, মানে বেসিক্যালি ওরা চেহারাটাকে যতটা ডিটেইল করে করে করা যেত ওটা মেনটেন করতো, কিন্তু ওরা গ্রিকদের মতোই বডিটাকে ঠিক পারফেক্ট হিসাবে ধরার চেষ্টা করতো। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। অনেক ক্ষেত্রেই এরকম আর কি। আবার এর যে মানে ব্যতিক্রমী নেই তা কিন্তু না, যে ব্যতিক্রমী সেগুলো আমি দেখাবো, কিন্তু অনেক স্কাল্পচারই পাওয়া যায় এরকম, যেটা বডিটা হলো এরকম যুবপুরুষ অ্যাথলেট, গ্রিক অ্যাথলেটদের মতন, আর মুখটা হলো তোমার একজন বয়স্ক মানুষের মতন। আচ্ছা, আমার আর একটা ক্লাস আছে এখন, এই যে স্যার, অন্যান্য শিক্ষক। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার এই যে এটা যে করতো, মানে এটা তো একটু মানে বেমানান লাগার মতো না, যে ধরেন বডিটা দেখাচ্ছে যে একজন যুব পুরুষের, আর মাথাটা একজন বয়স্ক লোকের, তো স্যার এটা ওদের ক্ষেত্রে একটু হ্যাঁ, ইয়ে কাজ করতো। বেমানান তো অবশ্যই, এটা তুমি দেখো যে এখানেও তো বেমানানই দেখা যাচ্ছে। স্যার এখন এখন ব্যাপার গ্রিকদের হলো- ক্ষেত্রে তো স্যার পুরোপুরি আদর্শায়িত ফিগার ছিল স্যার, তাইলে স্যার এখানে কি ওদের মাথায় এটা কাজ করে নাই যে এটা কেমন লাগতেছে বা কিছু? এটা একটা কঠিন ব্যাপার। এই যে বললাম যে আসলে চিন্তার জায়গাটা আলাদা, যেমন গ্রিকরা মনে স্যার, করছে যে আমার একটা আদর্শ figure আমি তৈরি করেছি। হ্যাঁ, আমি বলছিলাম যারটা বানাচ্ছিল তার হয়তো ভালো লাগতো, মানে এভাবে পারফেক্ট দেখানো। মানে যুবক figure দেখানো মানে কি, এটা তোমার একই সঙ্গে তোমার ক্ষমতা দেখানো, একটা শক্তি দেখানো, যেটা একজন সম্ভ্রান্ত ব্যক্তির ক্ষেত্রে খুব মানে উপযুক্ত আর কি। আবার তাকে তো রিকগনাইজেবলও হতে হবে আর কি, মানে তাকে তো চিনতেও হবে। বুঝতে পারছো? এই জন্য প্রত্যেকটা দেখাচ্ছে যে বাস্তব অবস্থার, আর বডিটা নেওয়া হচ্ছে গ্রিক অ্যাথলেটদের কাছ থেকে, গ্রিকের থেকে। এবং গ্রিকদের তোমার স্কাল্পচার তো প্রচুর পরিমাণে রোমানরা নিয়ে আসতো আর কি। এবং খ্রিস্টপূর্ব 146 অব্দে আর কি, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 146 বছর আগে কিন্তু পুরো গ্রিস রোমানদের অধীনে চলে আসে আর কি, এই সময় এসে। এবং ওই সময় প্রচুর পরিমাণে গ্রিক স্কাল্পচার নিয়ে আসা হতো, নিয়ে আসার পর আবার রোমান আর্টিস্ট সেটাকে কপি করতো। এইভাবে তারা মানে একদম বলা যায় যে গ্রিক ভাস্কর্যের একটা অন্ধভক্ত আর কি। আচ্ছা, মনে হচ্ছে কেউ, আহ, এখানে হচ্ছে রোনাল টিভোলিতে পাওয়া আর কি, ইতালি টিভোলি থেকে খ্রিস্ট আনুমানিক 75 থেকে 50 খ্রিস্টপূর্বাব্দে। করে যে পাখির সাউন্ড হচ্ছে, নয়েজটা অফ করো। তোর মনে হয় ইয়ে অন করা। এটা আমার উঠতে হবে আর কি, আমি দেখি check করি। এবং রোমানদের কিন্তু খুব সম্ভ্রান্ত বা রাজকীয় পোশাক ছিল হলো টোগা, যে এই যে বাম কাঁধের উপর থেকে পুরো শরীরটাকে একটা প্যাচ দেয়া। এটা তোমরা দেখো আর বিভিন্ন মুভিতে বা ছবিতে স্কাল্পচার দেখবো আর কি। আচ্ছা, আমাকেও থাকতে হবে, উঠতে হবে আর কি। আজকে থাকুক, আবার কালকে তো দেখা হচ্ছে আর কি, কালকে সকাল 11টায় বলবো। হ্যাঁ, আচ্ছা স্যার, স্যার আমি ইনস্ট্রাকশনটা একটু দিয়েছি কিভাবে ইউজার নেম চেঞ্জ করতে হয়। থ্যাংক ইউ সো মাচ। একটু আগে কেউ লিভ করুন, আমি একটু তোমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে নিই। আচ্ছা স্যার। আচ্ছা, আজকে 38 জন, মানে 40 ছিল, এখন কে মাঝখান থেকে চলে গেল এটা তো আসলে বোঝা যাচ্ছে না। স্যার মাঝখানে কয়েকজনকে মানে নেটওয়ার্কের কারণে বের করে দিয়েছে, ওরা গ্রুপে বলেছে। হুম। আজকে স্যার, কত তারিখ? আমার একটা টপিকের বাইরে কোশ্চেন ছিল। আজকে 16 তারিখ, তাই না? আজকে 17 তারিখ স্যার। হ্যাঁ, স্যার, আপনি ওই যে একটা কোশ্চেন দিয়েছিলেন প্রাচীন মিশরীয় সভ্যতার স্থাপত্য, চিত্রকলা আর
ভাস্কর্যের উপর একটা মানে কোশ্চেন। তো ওখানে প্রাচীন মিশর বলতে কি মানে ওল্ড কিংডমটাকে বুঝাবে নাকি সম্পূর্ণ মিশর এর ব্যাপারে যে আমরা কিছু পড়েছি ওইটাই প্রাচীন মিশর? না না, এগুলো প্রাচীন লেখে বসে এই জন্য আর কি, মানে যেটা আমরা সরি পড়লাম স্যার, বুঝতে পারিনি। পুরোটাই হলো কাটাকাটা তোমার, প্রাচীন মিশর। আচ্ছা মানে প্রাচীন বলা হচ্ছে আসলে যেটা তোমাদের পড়ানো হলো খ্রিস্টপূর্ব 3000 থেকে খ্রিস্টপূর্ব হ্যাঁ 30 হ্যাঁ পর্যন্ত, বা না কত 525 না 28 পর্যন্ত জানি, এই সময়টাকে হ্যাঁ বলা হ্যাঁ। হচ্ছে। ওল্ড আচ্ছা কিংডম মিন করা হচ্ছে, পুরোটাই মিন করা হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। শ্রাবণ স্যার, আমি এখন জান করতেছি। বিপদ পড়ে গেলাম, অ্যাটেন্ডেন্সটা কেন ইয়ে হচ্ছে বুঝতে পারছি না। তোমাদের কিন্তু অধিকাংশই নামের পাশে ইয়ে দেখতে পাচ্ছি না, ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছি না। শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। অধিকাংশই নামের পাশে কিন্তু ডিপার্টমেন্ট নেই, এটা তো কঠিন ব্যাপার। হ্যাঁ এবার ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে তাহলে বিদায় নিচ্ছি আর কি। ভালো থেকো, কালকে দেখা হচ্ছে 11টায়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।